আজকের ভিডিওটা স্টার্ট করব তিনটা কি পয়েন্টস দিয়ে। ফার্স্ট পয়েন্ট, জিম্বাবুয়ের ব্যাটাররা আজকে যেভাবে ব্যাট করেছে সেখান থেকে বাংলাদেশের টপ অর্ডারের কি লেসন আছে। নাম্বার সেকেন্ড, ঠিক টি-20 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগ মুহূর্তে বাংলাদেশের ব্যাটিংটা যেভাবে করে কলাপস করছে সেখান থেকে কতটুকু কনফিডেন্স নিয়ে আমরা আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে যেতে পারবো, বা আদৌ টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের কি আশা করা উচিত কি উচিত না। নাম্বার থ্রি, সাইফুদ্দিন মাইট হ্যাভ টেকেন উইকেটস ইন দিস সিরিজ, বাট তার যে লাইন এবং লেন্থ কোনোটাই কিন্তু ঠিক নেই, বা ইভেন রিদম, তাকে কিন্তু ফুল রিদমও দেখা যাচ্ছে না। সো সেক্ষেত্রে কি সিলেক্টররা ডিফারেন্ট কিছু চিন্তা করবেন, নাকি ইটস টু লেট টু কনসিডার সামথিং এলস? যেটা হয়ে গিয়েছে ডিসিশন, সেটার উপরেই কি থাকা হবে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এখন পর্যন্ত কিন্তু ফাইনাল ডিসিশনটা বা ফাইনাল স্কোয়াডটা ডিক্লেয়ার করা হয় নাই। সো সেখানেই কি সাইফুদ্দিনকে রাখা হবে, নাকি অল্টারনেটিভ কোনো অপশনস চিন্তা করা হবে? চলেন আজকের ম্যাচটা নিয়ে এই ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ম্যাচেও কিন্তু আবারও টসে জিতেছিলেন সিকান্দার রাজা এবং হি ওয়ান্টেড টু বোল ফার্স্ট, এবং বাংলাদেশকে যখন ব্যাটিংয়ে পাঠানো হলো পরে যা হলো, ইট ওয়াজ সো ফ্রাস্ট্রেটিং। মেজাজও খারাপ হচ্ছিল, জঘন্যতম ব্যাটিং যদি বলি। ফার্স্টে 15 রানে 3 উইকেট নাই। আমাদের টপ অর্ডাররা যেভাবে করে ফেল করছে আজকে, তানজিদ হাসান তামিম বলেন, সৌম্যর কথা বলেন, বা ইভেন তাওহিদ হৃদয়ের কথা বলেন, তিনজনই ফেল করেছেন। তিনজন কি খুব ভালো বল আউট হয়েছেন? না, 15 রানের ভেতরে 3 উইকেট নাই। এটা কিন্তু প্রতিদিনকার সেম সিনারিও। এইরকম বাজে ফর্ম বা বাজে ব্যাটিং নিয়ে আসলে কতটুকু কি আশা করা যায়? 3টা উইকেট পড়ে যাওয়ার পরে যখন উইকেট আসেন মাহমুদুল্লাহ রিয়াদ, তখন কিন্তু তিনি অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এই পলিসিতে কিন্তু তিনি পরপর 3টা বাউন্ডারি দিয়ে ইনিংসটা স্টার্ট করেন, যেইটা ছিল এই ইনিংসের একমাত্র পজিটিভ স্টার্ট। রিয়াদের ইনিংসটার কথা বলবো, বা তার আগে আমাদের ক্যাপ্টেন মিস্টার নাজমুল হাসান শান্তর কথা একটু মেনশন করে নিই। সেটা হচ্ছে না, শান্তকে রান করতেই হইতো। সেটা এই সিরিজে তার জন্য চারটা ম্যাচ কিন্তু খুবই বাজে গিয়েছে, খুবই পুয়ার ব্যাটিং তিনি করেছেন। আজকের ম্যাচে মন্দের ভালো বলবো, কারণ হি ওয়াজ নট দ্যাট ফ্লুয়েন্ট যেভাবে করে নাকি টিম এক্সপেক্ট করছিল, বা যেই সিচুয়েশন ডিমান্ড করে সেই অনুযায়ী না খেললেও তিনি আজকে অ্যাটলিস্ট রান করেছেন। 36 রানের একটা ইনিংস খেলেছেন 28 বল খেলে। সাকিব আল হাসানের কথা বলবো, সাকিব আল হাসান কিন্তু আসলে অনেকদিন পরে টি-20 ফরম্যাটে আসলে খেলছেন, সেই কারণেই বোধ হয় এখন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পেরে ওঠেননি। তার বোলিং কিন্তু হি ইজ ডুইং সুপার, বাট ব্যাটিংয়ে সাকিব আল হাসানের কিন্তু একটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সেই ল্যাকিংসটা রয়ে গিয়েছে। সাকিব আল হাসানকেও কিন্তু আজকে অতটা ফ্লুয়েন্ট দেখা না গেলেও তিনি 17 বলে 21 রানের একটা ইনিংস খেলেছেন, যেখানে একটা 6 ছিল। এবার আসবো রিয়াদের কথায়। রিয়াদ ওয়াজ গোয়িং সুপার, প্রথম থেকে অ্যাটাক করে খেলছিলেন রিয়াদ। 44 বলে 54 রানের একটা সুন্দর ইনিংস খেলেছেন, যেখানে ছিল 6টা 4 এবং একটা 6-এর মার। আসবো জাকির আলী অনিকের কথায়। তিনি 11 বলে 24 রানের যে ইনিংসটা খেলেছেন, সেখানে দুইটা 6-এর মার ছিল এবং একটা 4 ছিল। জাকির আলী অনিকের এই ব্যাটিংটার কারণে কিন্তু বাংলাদেশের টোটালটা গিয়ে 157 এ দাঁড়ায়। একদিন 5 রানের জয়, আরেকদিন 9 রানের জয়। ভাই, প্রত্যেক দিন তো আপনাকে অপোনেন্ট চান্স দিবে না, যেটা আজকে হয় নাই। তার আগে একটু বলে রাখি, জিম্বাবুয়ের বোলিং কিন্তু আজকে খুবই ভালো ছিল, কারণ বাংলাদেশের ব্যাটাররা যেভাবে করে কলাপস করেছে, বা বাংলাদেশের ব্যাটাররা যেভাবে করে স্ট্রাগল করতেছে, সেখানে কিন্তু জিম্বাবুয়ের বোলারদের কাজটা আরও বেশি ইজি হয়ে গিয়েছিল। ব্রায়ান বেনেট, হি ইজ নট আ রেগুলার বলার। সেইখানে ব্রায়ান বেনেট আজকেও 3 ওভারে একটা মেডেন 20 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। ব্লেসিং মুজারাবানি, তিনি তাদের ফ্রন্টলাইন বলার, এবং হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন জিম্বাবুয়ে স্কোয়াড। এবং আজকেও কিন্তু মুজারাবানি 4 ওভারে মেবি 22 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। বাংলাদেশের রিসেন্ট ম্যাচগুলোর রেজাল্ট দেখলে, বা বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্সগুলো দেখলে দেখা যায় যে বাংলাদেশকে খারাপ ফর্ম থেকে ভালো ফর্মে আসার জন্য যতটা স্ট্রাগল করতে হয়, অন্যান্য যে কোনো টিম তাদের এরর্সগুলোকে বা তাদের ভুলগুলোকে শুধরিয়ে কিভাবে করে কামব্যাক করতে হয়, সেটা কিন্তু খুব ভালো করে সবাই চেষ্টা করে এবং সবারটা ক্লিক করে। কেন জানি না আমাদের টিমেরই সেই জিনিসটা করতে অনেক সময় লাগে, বা আমাদের টিমের 3টা ডিপার্টমেন্ট কখনোই ক্লিক করে না। জিম্বাবুয়ে কিন্তু আজকে ফিল্ডিং খারাপ করেছে। ইফ আই এম নট রং, 3টাই মনে হয় ক্যাচ তাদের মিস হয়েছে। কিন্তু দেখেন, আজকে তাদের বোলিং খুবই ভালো হয়েছে। ব্যাটিংয়ে কিভাবে করে তারা কামব্যাক করলেন। জিম্বাবুয়ের গত 4টা ম্যাচেরই সমস্যা ছিল, তাদের টপ অর্ডার ক্লিক করছিল না, তাদের টপ অর্ডার পারফর্ম করছিল না। আজকে দেখেন টপ অর্ডার কিভাবে করে কামব্যাক করে, এবং টপ অর্ডার কিভাবে করে পারফর্ম করলে একটা ম্যাচকে এভাবে করে বের করে নিয়ে আসা যায়। যেভাবে করে আজকে জিম্বাবুয়ে ডমিনেট করে জিতেছে ব্যাটিং দিয়ে, সেটা কিন্তু আসলেই তাদের দুইজন স্পেশাল ক্রেডিট ডিজার্ভ করে, একজন ব্রায়ান বেনেট, একজন সিকান্দার রাজা।
সিকান্দার রাজা কিন্তু এই সিরিজে টোটালি আউট অফ ফর্ম ছিলেন। গত ম্যাচে একটা স্টার্ট পেয়েছিলেন কিন্তু আসলে সেটা বেশি বড় করতে পারেন এই তাসকিনের সুন্দর একটা বলে তিনি বোল্ড হয়ে গেছিলেন। আজকে কিন্তু সিকান্দার রাজাকে দেখা গিয়েছে তিনি ফর্মে ফিরলে হি ইজ দেয়ার বেস্ট ব্যাটার এবং আজকে কিন্তু সেটা প্রুভ করেছেন তিনি। যেভাবে করে তিনি ডোমিনেট করেছেন 46 বলে 72 রান করে কিন্তু অপরাজিত ছিলেন, যেখানে চারটা ছয় ছিল এবং 6টা চারের মার ছিল। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রায়ান বেনেট যেভাবে করে তিনি সিঙ্গেল হ্যান্ডেডলি খেলছেন বোথ ডিপার্টমেন্টে, সেটা হোক বোলিং সেটা হোক ব্যাটিং। আজকে ব্রায়ান বেনেট ইট ওয়াজ হিজ ডে। এই দিনটাকে উনি অবশ্যই মনে রাখবেন, কারণ ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স তিনি করেছেন আজকে। বোলিংয়ে তো দুটো উইকেটের কথা বললাম, ব্যাটিংয়ে তিনি কি করেছেন 49 বলে 70 রানের একটা ইনিংস খেলেছেন, যেখানে নাকি ছিল 5টা চার 5টা ছক্কা। 70-এর ভেতরে কিন্তু 50টা রানে ছিল বাউন্ডারিতে। ব্রায়ান বেনেট এবং সিকান্দার রাজার যে পার্টনারশিপটা হলো সেই পার্টনারশিপের কাছে বাংলাদেশের বোলাররা কোনো পাত্তা পায় নাই। শেখ মেহেদী 2 ওভার 3 বল করেছেন, সেখানে তিনি 31 রান দিয়েছেন, অলমোস্ট 12 থেকে একটু বেশি। আর সাইফুদ্দিন তো আজকে 4 ওভারে 55 রান দিয়েছেন। যখন ম্যাচটা জিম্বাবুয়ে শেষ করে ফেলেন 9 বল হাতে রেখে, তখন পর্যন্ত কিন্তু মুস্তাফিজুর রহমানের একটা ওভার বাকি ছিল। অপোনেন্টের বেস্ট ব্যাটারটাকে আউট করার জন্য আমার কিন্তু উচিত ছিল কিনা যে আমি আমার বেস্ট বোলারটাকে আগে ইউটিলাইজ করব, একটা চান্স নিব যে লেটস সি যে আমার বোলারটা কি তাকে প্রেসারে ফেলতে পারে কিনা বা উইকেটটা নিতে পারে কিনা। কারণ ওই সাইফুদ্দিনের করা লাস্ট ওভারটার আগ পর্যন্ত কিন্তু ইকুয়েশনটা ওয়াজ আমার কাছে মনে হয় 50-50, কারণ মেবি 7 বা 8 করে রিকোয়ার্ড রেট ছিল। তখনও কিন্তু যদি সিকান্দার রাজার উইকেটটা ফেলে দেওয়া যেত বা সিকান্দার রাজা বা ক্যাম্বেলের উইকেটটা ফেলে দেওয়া যেত, তাহলে হইতেও পারতো যে ইকুয়েশনটা আরেকটু হয়তো হার্ড হতো জিম্বাবুয়ের জন্য, বা আরেকটু ফাইট দিতে পারতো বাংলাদেশ। হু নোজ। বোলিং পার্সপেক্টিভ থেকে কথা বললে শুধুমাত্র সাকিব আল হাসান হি ডিড ট্রেমেন্ডাসলি ওয়েল, 4 ওভারে 9 রান দিয়েছেন, একটা উইকেট নিয়েছেন। আর সেদিক থেকে মুস্তাফিজুর রহমান 3 ওভারে 18 রান দিয়েছেন। এই ছিল দুইটা বলার বাংলাদেশের হয়ে ভালো বল করেছেন, বাদবাকি কেউই আসলে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেন নাই। এবার আসবো কিছু অফ টপিকে কথা বলার জন্য। এই সিরিজে লিটন দাসকে কিন্তু ব্যাটিং ফর্মে না থাকার কারণে তার কনফিডেন্সটা হয়তো বা লো আছে, সে কারণে জাকির আলী অনিককে দিয়ে কিপিং করানো হয়। আমার কাছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয় জাকির আলী অনিক ইজ নট দ্য বেস্ট চয়েস অ্যাজ আ কিপার, বিকজ জাকির আলী অনিকের বল গ্রিপ করতে সমস্যা হয়েছে। দেখা গিয়েছে এই সিরিজে ক্যাচ মিস করেছেন, একটা না কয়েকটা ক্যাচ মিস করেছেন, স্টাম্পিং এর চান্স ছিল। তাকে কিন্তু অ্যাজ আ উইকেট কিপার আমার কাছে দেখে আসলে অতটা কনভিন্সড হওয়ার মতন নয়, বা তার উইকেট কিপিংটা কিন্তু দেখে অতটা ভালো লাগে নাই। জাকির আলী অনিকের কিপিংটার দিকে একটু নজর দেওয়া দরকার। তিনি যদি আমাদের মেইন অপশন হয়ে থাকেন ওয়ার্ল্ড কাপের জন্য অ্যাজ এ কিপার, তাহলে কিন্তু তাকে আসলে ইমপ্রুভ করতে হবে অনেক অনেক বেশি। আসবে বা সাইফুদ্দিনের কথা নিয়ে, সাইফুদ্দিনকে নিয়ে একটা কথা আসলে এখানে বলতে চাই, সেটা হচ্ছে সাইফুদ্দিনের উপরে কিন্তু এক্সপেকটেশন সবার। বোর্ডের কথা যদি বলি, টিম ম্যানেজমেন্টের কথা যদি বলি, বা ইভেন দর্শকদের কথা যদি বলি, তাহলে কিন্তু সাইফুদ্দিনের উপরে অনেক বেশি। আমরা যেভাবে করে ভাবছিলাম এই সিরিজে কিন্তু সাইফুদ্দিন উইকেট পেয়েছেন 8টা, কিন্তু সাইফুদ্দিন ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। প্রথম 1-2 ওভার করেছেন, ইট ওয়াজ গুড, বাট লাস্টের দিকে বা ওই যে বললাম মিড ওভার থেকে বা লাস্ট ওভারের দিকে সাইফুদ্দিন এত বেশি এক্সপেন্সিভ হচ্ছেন। সত্যি কথা বলতে শুধু এক্সপেন্সিভ বা শুধু নাম্বারটা দেখলে হবে না, সাইফুদ্দিনের বোলিংটা যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন সাইফুদ্দিনের বোলিংয়ের লাইন এবং লেন্থে কিন্তু রীতিমতো সমস্যা হচ্ছে। সাইফুদ্দিন কিন্তু অনেক বেশি শেষের দিকে কিন্তু ব্যাটাররা এমনিতেই থাকেন চান্স নেওয়ার জন্য বা স্লক করার জন্য বা হিট করার জন্য, সেখানে কিন্তু সাইফুদ্দিনের মোস্ট অফ দ্য ডেলিভারিজ কিন্তু দেখা যাচ্ছে শর্ট অফ লেন্থে তিনি করছেন বা হাফ বলি করছেন, বা দেখা যাচ্ছে যে তিনি ফুল টস করছেন। আসলে সাইফুদ্দিনের এই যে কয়েকটা দিন আছে, আমি জানি না যে আসলে এই কয়েকটা দিনের ভেতরে সাইফুদ্দিন যদি ওয়ার্ল্ড কাপ স্কোরে থাকেন, তাহলে আর এই 20-22 দিনের ভেতরে তিনি কিভাবে করে কামব্যাক করবেন বা কিভাবে করে তিনি নিজেকে আরেকটু প্রিপেয়ার করবেন, সেটা আসলে কোচিং স্টাফরা আছেন তারাই হয়তো বা ভালোভাবে জিনিসটাকে দেখবেন। বাট আমরা আশা করবো সাইফুদ্দিনকে যদি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নিয়ে যাওয়া হয়, তাহলে যাতে এই জিনিসগুলো নিয়ে যাতে তার সাথে ভালো করে কাজ করা হয়, যাতে তিনি আসলে এই ভুলগুলা শুধরে উঠতে পারেন। আজকের ম্যাচের আসলে তো ভালো লাগার কিছু নাই, তারপর আপনাদের কাছে জানতে চাইবো যে আজকের ম্যাচটা বাংলাদেশ কোথায় হেরেছে। আর এটা ছাড়া আপনাদের কাছে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আসলে এই যে বাংলাদেশের স্কোয়াডটা ওয়ার্ল্ড কাপের জন্য ডিক্লেয়ার করা হবে, মেবি আজকে হতে পারে, মেবি কালকে হতে পারে, সেখানে আসলে আপনারা এখান থেকে কাকে দেখতে চান না, আর এর বাইরে থেকে যদি কাউকে দেখতে চান কিনা স্কোয়াডে, সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত সেখানে জানতে চাইবো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ। দোয়া করবেন, দোয়ায় রাখবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।